2 নম্বর ব্লকের বিভিন্ন নেতৃবৃন্দ এবং তার সঙ্গে আপনারা যারা আছেন তাদেরকে প্রত্যেককেই যথাযোগ্য স্থানে আমি নমস্কার এবং গৌরী অভিনন্দন জানাই। আমরা দেখলাম কি যে বিগত দিনে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছিলেন যে 16 সালের যে চাকরি প্রার্থী এসএসসি তালিকা, সেই তালিকা অবৈধ এবং সেই বৈধ তালিকা করার জন্য তখনকার মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় একটা সুযোগ রাজ্য সরকার তথা এসএসসি যারা ছিলেন নির্বাচন যারা প্রক্রিয়ায় তাদেরকে সুযোগ দিয়েছিল যে যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদেরকে একটা বাছাই করা হোক, যারা অযোগ্য তাদেরকে বাতিল করা হবে এবং যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখা হবে। কিন্তু আমরা দেখেছিলাম যে এই চাকরির প্রক্রিয়া সমস্তটাই কিন্তু ভুলে ভরা এবং তারা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে জড়িত এবং চাকরি প্রার্থীদের কাছে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে। তার ফলে যারা প্রকৃত মেধাবী ছাত্র, যারা প্রকৃত যোগ্য প্রার্থী, তারাও কিন্তু এই একসঙ্গে গুলিয়ে গেছে। আজ মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে তাদের চাকরি যাওয়ার ফলে সেই সমস্ত ভাই বোনদের কি অবস্থা হয়েছে। আজকে তারা 16 সাল থেকে আজকে 25 সাল, আজকে 8 বছর তারা চাকরি করছে। এই চাকরি করার ফলে আমরা জানি কোনো একটা বাড়ির ছেলে মেয়ে যদি চাকরি পায় তাদের জীবনযাত্রার মান কিন্তু অনেক উপরে উঠে যায়। তাই যে সমস্ত ভাই বোনেরা চাকরি পেয়েছিলেন তাদের সেই চাকরি পাওয়ার ফলে তাদের জীবনযাত্রার মান আজ অনেকখানি উঠে গেছে। তারা যদি আজ চাকরি না পেত তারা হয়তো টিউশনি পড়িয়ে তাদের জীবিকা নির্বাহ করত বা অন্যান্য পেশায় নিযুক্ত হতো। তারা জেনে নিত যে আমরা চাকরি পাইনি, আমাদেরকে এইভাবে চলতে হবে। কিন্তু আজকে এই মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে যে চাকরি গেল, আমরা জানি যে তৎকালীন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে কেস করেছিলেন যে আরো যে সমস্ত 30 লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষা এই এসএসসি তালিকায় মাস্টারি পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে তাদের চাকরি না হয়ে যারা অযোগ্য তাদের চাকরি তাদের টাকার বিনিময়ে সরকার চাকরি দিয়ে দেওয়ার জন্য তাদের হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি কেস করেছিল। সেই কেসের রায়ে তৎকালীন যে আমাদের ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, তার যে রায় ছিল সেই রায় কিন্তু আজকে মহামান্য সুপ্রিম কোর্টও বহাল রেখেছে। তখন যে বাছাই পর্ব শুরু করার কথা হয়েছিল সেই বাছাই পর্ব কিন্তু শুরু করতে পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রীকে তার উপদেষ্টা মন্ডলীর কেউ কেউ হয়তো উপদেশ দিয়েছিল যে আপনি খবরদার এই ভুল করতে যেন না, যারা যোগ্য বা অযোগ্য তাদেরকে বাছাই করতে যেন না। যদি আপনি বাছাই করতে যান তাহলে পরে যে সমস্ত অযোগ্য প্রার্থী তাদের চাকরি চলে যাবে, আপনি কাউকেই বাছাই করবেন না। চালের সঙ্গে কাকড় এক জায়গায় রাখুন, যারা রান্না করে ভাত খাবে তারা কাকড় ভাত এবং চালের ভাত দুটোই খেয়ে ফেলবে, এই রকম আমাদের মুখ্যমন্ত্রী মনে করেছিলেন। তাই সেদিন কিন্তু যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বাছাই করা হয়নি। আজকে যদি বাছাই করা হতো তাহলে এরকম ভাবে হাজার হাজার যে সমস্ত তরুণ তরুণী আজকের পশ্চিম বাংলার যে সমস্ত ছাত্রছাত্রী ভবিষ্যৎ প্রজন্ম তাদের আজকে শিক্ষাদান করবে, তাদের শিক্ষাদান করার ক্ষেত্রে তারা বাধাপ্রাপ্ত হলো। তাদের আজকে সম্মান কোথায় গিয়ে যেগুলো সেটা একবার বিচার করুন। আমার পরিবারের, আপনার পরিবারের কেউ হয়তো এই চাকরি যারা যোগ্য প্রার্থী যোগ্যতার মেধার তালিকায় চাকরি পেয়েছিল মেধার ভিত্তিতে, তারা কিন্তু আজকে চাকরি হারিয়ে তাদের দিকেও সাধারণ মানুষ আঙুল তুলবে। এই দেখো 16 সালের এসএসসি তালিকায় চাকরি পাওয়ার ব্যক্তি। তাই বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে একটা সময় এসছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকারকে যোগ্য জবাব দেওয়ার জন্য। আজ আগামী 26 সাল আসছে, তার আগে হয়তো আমাদের নির্লজ্জ মুখ্যমন্ত্রী এই দায় আর গ্রহণ করে কিছুতেই পদত্যাগ করবেন না। আজকে ওই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত আছে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে জেলের ঘানি টানছে। আজকে প্রাক্তন
শিক্ষামন্ত্রী জেলে সেখানকার এসএসসির যারা নিয়োগ পদ্ধতিতে জড়িত ছিল তারা আজকে জেলের ভাত খাচ্ছে, কিন্তু তবুও ওর কোনো লজ্জা নেই। আজ উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন এই চাকরি গেল এর জন্য দায়ী নাকি সিপিএম এবং বিজেপি সরকার। এরাই বিজেপি এবং সিপিএম এ নাকি এই 26,000 প্রার্থীর চাকরি খেয়ে নিয়েছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে প্রশ্ন যে আপনি আর কত নির্লজ্জ হবেন, আর কত আপনি আপনার ভাইপো এবং ভাইদেরকে বাঁচানোর জন্য কত মিথ্যা কথা বলবেন। আজ সময় এসেছে দিদিমণি আপনি একটু মানবিক হয়ে এই যে সমস্ত তরুণ তরুণীদের চাকরি গেল এদের পাশে এসে দাঁড়ান। আজও আপনি এসএসসি কালকে সাংবাদিক সম্মেলন করে আপনি বলেছেন যে অবিলম্বে তাদের আমরা নিয়োগ করব, কিন্তু আজকে আমরা দেখলাম কি যে এসএসসির যারা নিয়োগের সঙ্গে জড়িত আছে তারা কিন্তু আজকে স্বীকার করেছে যে 3 মাসের মধ্যে আমরা কিছুতেই নিয়োগ পদ্ধতি কমপ্লিট করতে পারবো না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে অবিলম্বে আপনার এই সরকারের পক্ষ থেকে যে সমস্ত তরুণ তরুণীদের চাকরি গেল তাদেরকে আপনি সমব্যাপী হয়ে তাদের পাশে দাঁড়ান এবং প্রকৃত মেধা তালিকায় যারা নাম আছে তাদেরকে চাকরি দেন। এই দাবি রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথার বিরাম নিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। ধন্যবাদ সন্দীপ দাকে তার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য। এখন উক্ত বিষয়ে বক্তব্য রাখছেন আমাদের আর এক প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট বনিবার মন্ডল অর্থে সম্রাট দা। আজকের এই যে দুর্ভোগ, এই দুর্ভোগে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আজকের এই বিক্ষোভে উপস্থিত আছেন এই মন্ডল সভাপতি সম্মানীয় সঞ্জয় নন্দী মহাশয়, উপস্থিত আছেন আমাদের সদ্য নির্বাচিত এই আমাদের এখানকার ভূমিপুত্র সম্মানীয় শ্যামাপদ মন্ডল মহাশয়, যিনি দীর্ঘ সময় আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। সদ্যই উনি রাজ্য সহসভাপতি পদ থেকে আমাদের জেলায় এসছেন। অন্ততপক্ষে জেলার এই হাল একটু যাতে ফিরতে পারে, ভারতীয় জনতা পার্টির চিন্তাধারা যাতে একটু সুপ্রসারিত হতে পারে, এই আশা নিয়ে আমরা ওনার কাছ থেকে অনেক আশাবাদী যে আপনি এই জেলাটার হাল ফেরান। শুধু জেলার হাল নয়, এই রাজ্যের এবং এই সামান্য দৈনন্দিন মানুষের প্রত্যেকটি যে অসুবিধা, সেই অসুবিধার হাল আপনি বুঝবেন এবং ফেরাবেন। আজকে আমাদের এখানে বলতে আসা এবং যে জন্য আমরা উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে গতকালকে মহামান্য সুপ্রিম বিচারপতিদের কাছ থেকে যে ভার্ডিক্ট এসছে আমাদের 25,731 এই সংখ্যা, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং 11-12 এই নিয়ে আমাদের ভাই দাদা, আমাদের মাতৃশক্তি আমরা চাকরি হারিয়েছি। কিন্তু এই চাকরি আমাদের হারানোর কথা ছিল না। আমরা যোগ্যতার ভিত্তিতেই এর আগে যদি আমরা এই চাকরিগুলো প্রত্যেকটা প্রসেস মেনটেন করে করতাম তাহলে কিন্তু আমাদের যোগ্যতার বিচার হতো। আমরা স্কুলে যে পঠন পাঠন করি সেই পঠন পাঠনের মান উন্নয়ন হতো। কিন্তু এই তৃণমূল গভর্নমেন্ট আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন প্রত্যেকটি চাকরিতে, শুধু আজকে যে নবম দশম সব মানে 8, 9, 11, 12 হয়েছে এটা নয়, বিগত দিনে যতগুলো সার্ভিস এসেছে প্রত্যেকটি সার্ভিসের সঙ্গে দুর্নীতিতে যুক্ত। আমি খুব যদি ছোট করে বলি, আপনারা এর আগে জানেন WBCS হয়, যে WBCS এর মাধ্যমে আমাদের ব্লক স্তরে একজন বিডিও সাহেবকে পান, যিনি প্রশাসনটা খুব কঠোরভাবে দেখে প্রশাসনটা ঠিক করেন, আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার ঠিক করেন। আপনাদের মনে থাকবে জাস্ট কয়েক বছর আগে প্রশান্ত বর্মন নামক একজন WBCS অফিসার হয়েছিলেন এবং তিনি সেই র্যাঙ্কের কোনো দূরে ছিলেন না, একদম সে বছরে টপার হয়েছিল। কিন্তু আপনারা সুদীজন যারা একটু হিসাব রাখেন, যারা একটু পড়াশোনা করেছেন, আপনারা লক্ষ্য রেখেছেন ওই ভদ্রলোক সেবার প্রিলিমসে ফেল করেছিল, তারপরে ওনাকে সংশোধনী নাম্বার বাড়িয়ে ওনাকে মেন্স পাস করানো হয় এবং এই অপদার্থ এই সরকার তাকে কোনো
কিছুজন এই ট্রেনে উপস্থিত হয়ে আছেন। তো আপনাদের কাছে আমাদের একমাত্র অনুরোধ নিবেদন, আপনারা সামনের দিনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকুন। এই সরকারে থাকলে কিন্তু এইভাবেই আমাদের যে যোগ্য মেধা, সেই যোগ্য মেধাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমাদের যোগ্য যে দাদারা ভাইয়েরা চাকরি পেয়েছিল, সেই যোগ্যতার পার্থক্য আমরা কিন্তু করতে পারতাম। আমাদের মাননীয় জাস্টিস বর্তমানে এমপি হয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টি। আপনারা সবাই জানেন, ওনাকে একসময় আমরা ভগবান রূপে পুজো করতাম। উনি বারবার বলেছিলেন, উনি সেগ্রিগেট করে দিয়েছিলেন, পৃথক করে দিয়েছিলেন। সেই পৃথককরণটা যদি আমরা মেনে নিতাম, তাহলে আজকের এই 26,000-এর দুর্দিন দেখতে হতো না। মাত্র 7,000 যোগ্য যারা আমরা শিক্ষক ছিলাম তারা কিন্তু বেঁচে যেতাম। কিন্তু আমাদের পরের টাকায় এই রাজ্য সরকার সেটা করলেন না। একের পর এক চক্কাতে গেলেন এবং সিঙ্গেল বেঞ্চের থেকে রায় কঠিন হলো ডিভিশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চের থেকে রায় আরো কঠিন হলো মাননীয় সুপ্রিম বিচারপতিতে। তো এই সরকার মনে করে যে আমরা যেটা করছি, যতটা অন্যায় করছি, তোমরা আমাকে ক্ষমতায় এনেছো, আমাদের এই অন্যায় করার লাইসেন্স আমরা পেয়ে গেছি, আমরা এই অন্যায় করতেই থাকবো, ভবিষ্যতে একের পর এক অন্যায় করবো। তাই আপনাদের কাছে অনেক বলার ছিল, কিন্তু বলতে পারলাম না। আমাদের সুযোগ্য নেতৃত্বরা আছেন, তারা বলবেন। সম্মানীয় জেলা সভাপতি এখানে উপস্থিত আছেন, তিনি বলবেন। একটাই দাবি রেখে যাব, সামনে দিন আসছে, সামনে পরিবর্তনের সময়। আপনারা একটু সুদীজন, সুদী নাগরিক সমাজ, নিজেদের ছেলে মেয়েদের কথা ভেবে আপনারা নিজেদের সুচিন্তিত যে চিন্তাধারা, সেটা সামনের দিনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে রাখুন। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে এতগুলো রাজ্যে কমল খেলিয়েছে, সেই সুশাসন ভারতীয় জনতা পার্টি দেবে। এই কথা বলে আমি আমার বিরাম নিলাম। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। সুচিন্তিত বক্তব্য রাখার জন্য এখন আপনাদের সামনে জানাচ্ছি। সম্মানীয় নবনিযুক্ত বীরভূম দক্ষিণের মাননীয় বোলপুর সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি ছায়াপদ মণ্ডল, মহোদয় দুটি মণ্ডলের সভাপতিদ্বয় এবং এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত পদাধিকারীদের আমার যথাযোগ্য সম্ভাষণ, এবং বাসে এবং অন্য গাড়িতে যারা এই অবরোধের জন্য আটকে পড়েছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সম্মান। একটু সময়ের জন্য আপনারা ধরুন কি কারণে আমরা আজ অবরোধ করেছি, ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন। তো সেই বিষয়ে আমি একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। বন্ধুগণ, আপনারা জানেন গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের বিচারে কি হয়েছে, 25,752 জনের চাকরি বাতিল হয়েছে। এরপরেও আমার রাজ্যের নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছেন যে এই চাকরি বাতিলের জন্য তৃণমূল কোনোভাবে দায়ী নয়, এর জন্য দায়ী সিপিএম, এর জন্য দায়ী বিজেপি। আমি এই বিষয়টা একটু ব্যাখ্যা করতে চাই। বন্ধুগণ, যে সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি দিয়েছে, আমি তাদেরকে, তাদের পরিবারদেরকে সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি এই চাকরি দেওয়ার জন্য। এবং তাদেরকে বলবো ধৈর্য হারাবেন না, আমরা ঠিক জায়গায় পৌঁছাবো। এই চাকরির সিস্টেম এবং আমরা করতে গেলে এই চাকরির জন্য 25,752 জন অযোগ্য নয়, এটা বারবার হাইকোর্টের বারবার বলেছে। এবং রায়ে মাননীয় প্রাক্তন বিচারপতি বর্তমানে এমপি অভিজিৎ গাঙ্গুলি কি করেছেন যে 8,000 এই 25,752 মধ্যে 8,000 চাকরি বাতিল করেছিলেন অযোগ্য বলে, এবং তিনি বলেছিলেন এরা পুনরায় পরীক্ষা করলে এদেরকে আমরা সুযোগ পেতে পারি। এই সময়ে এই মহামারীদের নেতারা, মহামারীদের নেত্রীরা কি বলেছেন, অভিজিৎ গাঙ্গুলিকে শয়তান বলেছিলেন। যে শয়তানের বিচার কেন মানবো? এরা লাঠিয়ে কি করলেন, হাইকোর্ট ডিভিশন বেঞ্চে গেলেন। ডিভিশন বেঞ্চে আমরা সবই দেখতে পেলাম, সেখানে 25,752 জনের চাকরি বাতিল হলো। সেটাও মানলেন না, সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্টে দীর্ঘদিনের বিচারের পরে সেখানে একই রায় হলো।
আমার বক্তব্য, এই রাজ্য সরকার এই চাকরি এর জন্য দায়ী কে? আমরা একটু খোলা চোখে দেখুন, এই চাকরির দুর্নীতির জন্য এক ঝাঁক মন্ত্রী, এক ঝাঁক এমএলএ আজও জেলে আছে। আপনারা বলতে পারবেন সিপিএম এর একজন নেতা, বিজেপির একজন নেতা এই চাকরির দুর্নীতির জন্য জেলে আছে? তারা কেউ জেলে নেই, অথচ দিদি বলছেন এর জন্য দায়ী সিপিএম বিজেপি। যে সমস্ত ভাইদের দিদিদের চাকরি গেছে এবং সেই সমস্ত পরিবারদের এখানে সমস্ত এবং উপস্থিত সকলকে আমি একটি কথা বলতে চাই, এই চাকরি যাওয়ার মূলে হচ্ছে তৃণমূল। এরা মুখে বলে যে মা মাটি মানুষের সরকার। আপনারা প্রত্যেকে জানেন যাদের চাকরি গিয়েছে এর মধ্যে কম বেশি 8 থেকে 13,000 অবৈধ চাকরি ছিল এবং তারা প্রত্যেকটি চাকরিজীবী এর জন্য মিনিমাম 14 থেকে 20 লাখ টাকা দিয়েছে। এরা কি বলে মুখে আমরা মা মাটি মানুষের সরকার, আর সেই মা মাটি মানুষের সরকারের সেই মা মাটি মানুষের দলের পরিবারকে চাকরির জন্য টাকা গুনতে হয়েছে কত? 14 থেকে 20 লাখ। আর এই 13 লাখ যাদের অবৈধ চাকরি, যারা স্বীকৃত অবৈধ, তাদেরকে এখন কি হচ্ছে? মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে কমসে কম 30 থেকে 50 লাখ টাকা 12% সুদ সহ ফেরত দিতে হবে বন্ধু। বারবার বিভিন্ন আদালতে নিয়ে পর্যালোচনা হয়েছে যে এতজন বৈধ, এতজন অবৈধ। মাননীয় সরকার বাহাদুর এসএসসি বোর্ড মনে করলে এদেরকে বাঁচাতে পারতেন, কিন্তু বাঁচালেন না। কি কারণে বাঁচালেন না? 25,752 জন ঘুষ দিয়ে চাকরি পায়নি বন্ধু। বেশি হলে 10 থেকে 12,000 পেয়েছে। এরা কি করলেন? ওদের অযোগ্যদের সঙ্গে যোগ করলে চাকরিটাও বাতিল করে দেওয়ার চেষ্টা করলেন। কেন? নিজেদের পিঠ বাঁচানোর জন্য। এরা বলার কথা পেল যে মহামান্য কোর্টের নির্দেশে তোমাদের চাকরি বাতিল হয়েছে, সুতরাং এরপরে অযোগ্য চাকরিরা দাবি করতে, অযোগ্য প্রার্থীরা দাবি করতে পারবে না যে আমি টাকা দিয়ে চাকরি পেয়েছি, আমার টাকা ফেরত দাও। একটাই উত্তর যে সবার চাকরি বাতিল হয়েছে, তোমার তো আলাদাভাবে বাতিল হয়নি। ঠিক এই কারণে আজকে সরকারে আজকে এই তৃণমূল নেতাদের অর্থ খাওয়ার জন্য, সে অর্থ ফেরত দিতে না হয় এবং যাতে মার খেতে না হয় তার জন্য এই রায় হয়েছে। আমি বলবো যদি চাকরি ফিরে পেতে চান এবং শ্যামাপ্রসাদের স্বপ্ন, বর্তমানে বাংলার উপকার, সেই শ্যামাপ্রসাদের স্বপ্নকে প্রতিষ্ঠার জন্য ভারতের যশস্বী প্রধানমন্ত্রী দামোদর দাস মোদীর হাত শক্ত করার জন্য এবং চাকরি ফিরে পাওয়ার জন্য কি করতে হবে? গতকালই কবির গাঙ্গুলি মশাই বলেছেন আগামী 26-এ বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা ভোটে যে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে পারেন, আমি কথা দিচ্ছি বৈধ যারা যোগ্য প্রার্থী তাদেরকে চাকরি ফিরিয়ে দেবো। কেন? তারা অবৈধ, তারা বৈধ, তার সমস্ত ডকুমেন্ট আছে, হাইকোর্টে জমা আছে এবং আমি নিজের হাতে জমা করে এসেছি। সেই রেকর্ড নষ্ট করতে পারবে না। এবং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবাংলার সভাপতি মাননীয় সভাপতি মশাই বলেছেন যদি আগামী 26 সালে বিজেপি ক্ষমতায় আসে তাহলে সমস্ত বৈধ প্রার্থীদের চাকরি ফিরে দেওয়া বন্ধু। তা আমি অনুরোধ করব, কোনো প্ররোচনায় নয়, আপনারা ভালোভাবে বুঝুন তাদের জন্য এই চাকরিগুলো গেল। এই অপদস্থ তৃণমূল নেতৃত্বের জন্য গেল, তৃণমূল সরকারের জন্য গেল, তাদের আমলাদের জন্য গেল, তাদের মন্ত্রীর জন্য গেল। এর জন্য বিজেপি বা সিপিএম কোনোভাবে দায়ী নয় বন্ধু। যোগ্য অযোগ্য খুব সহজেই বাছাই করা যায়। আমি একটাই কারণ যে অযোগ্যদের আলাদা করে বেছে দিলে তাদের পিঠের চামড়া থাকবে না, তাদের ঘর বাড়ি থাকবে না। সেই জন্য তাদের স্বার্থে, সেই নেতাদের স্বার্থে আজকে যোগ্য ছেলেদেরকেও বলি হলো বন্ধু। আর একটি বিষয় আমি ছোট্ট করে বলি, আমার এক দাদা আমার কানে কানে বলে গেল এই সরকারের নেত্রী তথা মুখ্যমন্ত্রী বড় গলায় ঘোষণা করেছিলেন একটি কথা, যেবারে আলুর ফলন প্রচুর কিন্তু আলুর দাম নেই, তাই 900 টাকা কুইন্টাল হিসাবে তিনি আলু কিনবেন বলেছিলেন। কিন্তু আলু সিজন শেষ হয়ে গেল, চাষিরা বস্তার বস্তা আলু মাঠে ফেলে রাখছে, দাম পাচ্ছে না বলে। তা সেই সরকার বাহাদুরের কোনো হুঁশ নেই। আমি আমার ওই দাদাকে বললাম কি করে হুঁশ থাকবে, সেই সরকারের প্রধান নেত্রী তিনি তো অক্সফোর্ডে গিয়েছেন, অক্সফোর্ডে ভাষণ দিচ্ছেন, শিল্পপতি ধরার জন্য গিয়েছেন। সেই শিল্পপতি আসবে, আপনারা চিন্তা করেন না, আলুটা জমিতেই পড়ে থাক, সেই শিল্পপতি ধরে নিয়ে এসে সেখানে ফ্যাক্টরি হবে বন্ধু। আর একটি কথা আমি বলবো, অনেকেই বলবেন
যে পয়সা দিয়ে চাকরি পেয়েছে, চাকরি গিয়েছে, ঠিক হয়েছে। এমনিতেই জানেন সমাজ একটা বিভাজন, চাকরিজীবী এবং চাষি বা অন্যান্য পেশার মানুষের সঙ্গে সমাজ একটা বিভাজন তৈরি হয়েছে। সমাজে অতি সাধারণ মানুষ যারা চাকরিজীবী তাদেরকে সহ্য করতে পারে না, কেন? আর্থিক বৈষম্যের কারণে। আমি কি বলছি, আপনারা দেখেছেন এই সরকার, আগের সরকার পাড়ায় পাড়ায় মদের দোকানে লাইসেন্স দিয়েছে। সেই মদের দোকানে কারা যায়? শিক্ষিত অশিক্ষিত সকলেই যায়। মদের বোতলে লেখা থাকে মদ পান করা ইনজুরিয়াস টু হেলথ, কেন? স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সেটা জেনে বুঝেও কিন্তু শিক্ষিত কি অশিক্ষিত সে মদ কিনে খান। তাই এই সরকার, বর্তমান সরকারের আমলারা মন্ত্রীরা চাকরির দোকান খুলেছিলেন। সকলেই জানেন এই সরকার আমলে চাকরি পেতে হলে পয়সা দিতে হবে। তাই তার ছেলেটাকে ঘুটি বাটি জমি বিক্রি করে শিক্ষিত করেছেন, পড়াশোনা করেছেন, চাকরির জন্য পয়সা দিয়েছেন, চাকরি কিনে নিয়েছে। আর এদের বদান্যতায়, এদের হতকারিতায় সেই চাকরি দিয়েছে। দিদি বারবার বলছেন যে সিপিএমের আমলে চিরকুটে চাকরি হয়েছে। আমি স্বীকার করছি, আমি জানি চাকরি হয়েছে, কিন্তু কজন বন্ধু বলতে পারবেন বন্ধু একটাও চাকরি কি সেই চিরকুটের চাকরি হোক, যাই হোক দুর্নীতিগ্রস্ত চাকরি হোক, সিপিএমের আমলে চাকরি প্রাপ্ত একটা চাকরি দিয়েছে কি? একটাও চাকরি চাইনি। কেন? তারা চাকরি দিয়েছে দুর্নীতি হোক আর দুর্নীতির মধ্যে হোক, তারা পেপার পত্র ঠিক রেখেছে। আর এরা কি করছে? কাজুয়ারি মনোভাব দেখিয়েছে, পয়সার বিনিময়ে চাকরি দিয়েছে। আজকে তারা সর্বনাশ হয়েছে। তাই বন্ধু আমি বলবো একটু ধৈর্য ধরুন। আগামী 26 বিধানসভা ভোট, সেই বিধানসভাতে ভারতীয় জনতা পার্টিকে জেতান এবং আপনারা যারা যোগ্য আছেন তারা চাকরি অবশ্যই ফিরে পাবেন। এটা খুবই সত্য কথা এবং একটু ভরসা রাখুন। আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। ধন্যবাদ কামালদাকে তার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই শেষ বক্তা, আজকের এই অবরোধের শেষ বক্তা, রাজ্যের প্রাক্তন সহসভাপতি, বীরভূমের ভূমিপুত্র, নবনিযুক্ত জেলা প্রেসিডেন্ট এবং এই বোলপুর সাংগঠনিক জেলায় তৃণমূলের ক্লাস মাননীয় শ্যামাপদ মণ্ডল মহাশয়। আমি শ্যামাদাকে তার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য আবেদন জানাচ্ছি। হ্যালো 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 আজকে ভারতীয় জনতা পার্টির ডাকে পথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। প্রথমেই আমি পথ চলতি মানুষ, বাসে ট্রামে গাড়ি যানবাহনে যারা আসছেন তাদের অসুবিধা হচ্ছে, কিন্তু তাদের কাছে জোর হাত করে অনুরোধ রাখবো যে যদি মায়েরা বোনেরা আছেন, দাদা ভাইয়েরা আছেন, আজ যেমন 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে আপনাদের অসুবিধা লাগছে, আজকে টিভি খুলুন। 26,000 চাকরি যারা কিনেছিল বা চাকরি পেয়েছিল, এই 26,000 পরিবারের আজ অবস্থা কি? শুধু 26,000 পরিবার নয়, ওই 26,000 পরিবারের যারা শিক্ষক, তাদের শ্বশুর বাড়ির কথা চিন্তা করুন, তাদের মাসির বাড়ির কথা চিন্তা করুন, তাদের শালার বাড়ির কথা চিন্তা করুন, তার পিসিমার বাড়ির কথা চিন্তা করুন। বেশিরভাগ বাড়িতে কাল থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়েছে। এর কারণ কি? এই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস সরকার, এই সরকার নয়, এটা একটা চোর ডাকাতের সরকার। চুরি ডাকাত ছাড়া এরা কিচ্ছু জানে না। আর সেই চাকরি চুরি করে আজ যাদিকে বিপদে ফেললো তার দায় আজকে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমি এখানে অনুরোধ রাখবো, আমাদের বীরভূম জেলাতেও হাজার কতজন, মুর্শিদাবাদের সংখ্যা আরো বেশি। আজ এই পরিবারের লোকজন আজকে ক্ষতিগ্রস্ত। যাদিকে টাকা দিয়ে চাকরিতে ঢুকেছিলেন, আমি এই জেলার সভাপতি হিসাবে বলে গেলাম, তাদের বাড়িতে গিয়ে কলার চেপে ধরে নিয়ে আসুন, রাস্তায় ফেলে বেদম পেটান আর পিছিয়ে টাকা আদায় করুন। যদি কোনো অসুবিধা হয় আমাদের কাছে আসবেন, সব রকম সহযোগিতা করব।
আর যারা মুখ্যমন্ত্রীর জয়গান করেন, যারা দিদির কথা বলেন, তাদেরকে বলবো সাধু সাবধান, চোরের হয়ে খবরদার দালালি করতে আসবেন না। এরকম মুখ্যমন্ত্রী চোর ডাকাতের রানী আমরা কোন রাজ্যে দেখিনি। আজ ভারতবর্ষে অনেক রাজ্য আছে, কোন রাজ্যে এরকম ঘটনা ঘটেছে আমরা কোথাও শুনতে পাচ্ছি না। কিন্তু এখানে বালিতে চুরি। আজ মুর্শিদাবাদে একদম তার বালি গেলে তার দাম দিতে 80,000 টাকা। এখানে কোটা শুরু এক ট্রাক্টর বালি নিতে গেলে দাম দিতে হচ্ছে 4500 টাকা। এটা তৃণমূলের অনুদান, তৃণমূলের অবদান। তৃণমূল কংগ্রেস যদি এখানে সরকারে না থাকতো তাহলে 500 টাকায় লোক বালি পেত। দিদি বলছে আমি ঘর গরিব মানুষকে ঘর দিয়েছি। দিদি কান খুলে শুনে রাখো, তুমি 1,20,000 টাকা তোমার নয়, কেন্দ্রের দেওয়া টাকা। আর 1,20,000 টাকা পাঠিয়ে সেই বাড়িতে যদি 10 ট্রাক্টর বালি কিনতে হয় তাহলে অর্ধেক টাকা চলে গেল। তাহলে কি করে ঘর হবে? এখানে আর সেই ঘরের জন্য টাকা তোমরা চুরি করছো। তাই আমি বলবো যে আজকে যারা চাকরিতে 26,000 যাদের বাতিল করলো মহামান্য সুপ্রিম কোর্ট, শুধু 26,000-এর মধ্যে কিছু মেধাবী ছাত্র ছাত্রী ছিল যারা যোগ্যতার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল। কিন্তু এই কান কাটা, এই কান কাটা লজ্জাখোর সরকারকে মহামান্য হাইকোর্ট বারবার বলেছিল যে আপনারা প্রকৃত যে কোন যোগ্য এবং অযোগ্যের তালিকা দেন। আজ যদি সরকার যোগ্য অযোগ্যের তালিকা দিত তাহলে 26,000 চাকরি আজকে যেত না। যারা অযোগ্যের তালিকা যেত তাদের চাকরিটাই যেত। কিন্তু তারা কেন দিল না? ওরা ভাবলো যদি অযোগ্যদের তালিকা দিই তাহলে আমাদের আর উপায় নেই, আমরা ঘরে থাকতে পারবো না। তাই তারা তালিকা দিল না। আর দিদির বুদ্ধি বেশি বুদ্ধি ধরে, তৃণমূল কংগ্রেসের নেতারা বেশি বুদ্ধি ধরে। এরা দোকান কাটা, এদের লজ্জা শরম নাই। মন্ত্রীরা জেল খাটে। এখানে বীরভূম জেলার তৃণমূলের সভাপতি কেষ্টবাবু চরম চরম ঢাক বাজাতো, দূর বাতাসা খাওয়াতো। আর চরম চরম ঢাকও বাজে না, গলার স্বর নেমে গিয়েছে। 2.5 বছর বিহার জেলে 4 বার করে হাঁটু গেড়ে তাকে হাজিরা দিতে হয়েছে। খেলার নাম বাবাজি কেষ্ট বুঝে গিয়েছে। আজ এখানে শিক্ষামন্ত্রী জেলে, আজ বেশিরভাগ মন্ত্রী জেলে। আর সেই রকম ভাবে আমরা বলবো, আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা বাংলায় এই ধরনের আজকে আন্দোলন হচ্ছে। আমরা দাবি রাখবো যে আমার ভাই বোনেরা রীতিমতো পরীক্ষা দিয়ে পাস করে যোগ্যতা প্রমাণ করে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চাকরি করছে, আজকে কোর্ট বাধ্য হয়ে উপায় না পেয়ে তাদেরকেও বাতিল করেছে। আমরা দাবি রাখছি অবিলম্বে কোর্ট বলেছে 3 মাসের মধ্যে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি মনে করি এই দোকান কাটা সরকার, এখানকার শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এরা চাকরির ব্যবস্থা করতে পারবে না। কেন? অযোগ্যগুলো গিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে ধর্ণা দেবে, তাই তারা এরা করবে না। তাই বন্ধু আজ বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের বড় বড় রাজ্যে আজকে সরকার চালাচ্ছে, কেন্দ্রের সরকার চালাচ্ছে। কোন রাজ্যে এরকম চাকরি দুর্নীতি আছে? কোন রাজ্যের মন্ত্রী আজকে জেল খাটে? কোন রাজ্যের বড় বড় নেতারা আজকে জেলে ভোজে ভাত খাচ্ছে? এটা কোথায় প্রমাণ দিতে পারবেন না। কিন্তু তৃণমূল কংগ্রেস, আজকে আমি বলবো যারা আজও তৃণমূল করছেন তারাও চোর, নাহলে ডাকাত। চোর ডাকাত যদি না হয় তারা তৃণমূল করতে পারে না। টাকার লোভে টাকার পাহাড় জমাচ্ছে। টাকার পাহাড় কেষ্ট জমিয়েছিল, কিন্তু সেই টাকার পাহাড় ভোগ করতে পারেনি। তার মা মরা একটাই মাত্র মেয়ে, এমন ভাগ্যবান পিতা তার মা মরা মেয়েটাকে নিয়ে আজকে জেলখানায় 2.5 বছর জেল খাটলো। এদের লজ্জা নাই। আর আমি বলবো যারাই তৃণমূল কংগ্রেস করেন তাদের কাছে গিয়ে যান আর বলুন আপনার দলের লোক টাকা নিয়ে চাকরি দিয়েছে, অবিলম্বে টাকা ফেরত দেওয়া করান। মানুষ, সাধারণ মানুষ প্রত্যেকের কাছে কৈফিয়ত চাওয়ার অধিকার আছে। আর যারা প্রকৃত এই এলাকায় অনেক দালাল ঘুরে বেড়াচ্ছিল,
দেখবেন গতকাল সুপ্রিম কোর্টের রায় যেই বেরিয়ে গিয়েছে আর দালাল দিকে ঠেকে ঠোকে কোথাও দেখা যাচ্ছে না। দালালরা বুঝে নিয়েছে রাস্তাঘাটে কোথায় কলার চেপে ধরে পেটানি খেতে হতে পারে, তাই তারা দেখবেন কাল থেকে আর রাস্তায় বেরোয় না। কিন্তু আমি বলবো রাস্তায় না বেরোলে পাপ কোনোদিন পাপকে ছাড়বে না, একদিন বেরোতে হবে। আর যেদিন বেরোবে সেদিন এই আমার ভাই বোনেরা তাদেরকে ধরে পিটিয়ে টাকা আদায় করার ব্যবস্থা করবে। তাই আমরা বলতে চাই বন্ধু, ভারতীয় জনতা পার্টি আরে চুরি করে না, ডাকাতি করে না, রাজনীতি করার নাম মানে এই নয় যে আমি টাকা চুরি করব, ব্যবসা করব। আরে যদি যে রাজনীতি দলের নামে যদি টাকা রোজগার করতে হয়, ব্যবসা করো বা ফেরি করো বা যা করো বা টাকা রোজগার করো বা কেউ বলবে না, কিন্তু জনসেবার নাম করে সেবার নাম